ক্ষমতার অপব্যবহারের অন্যতম নিদর্শন নজরুল ইসলাম মজুমদার অবৈধ অর্থে গড়েছেন সম্পদের পাহাড়। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গার্মেন্টস মালিক থেকে ব্যাংকের পরিচালক, আর পতিত আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতির পদ আঁকড়ে ধরে বাগিয়েছেন বিপুল অবৈধ অর্থ। এখন পর্যন্ত 781 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে 656 কোটি টাকার সম্পদ যুক্তরাজ্যে পাচারের তথ্য পেয়েছে বিএফআইইউ। যুক্তরাজ্যের কোথায় কোন কোন প্রতিষ্ঠান তৈরি করেছে ব্যাংক খাতের দরবেশ খ্যাত নজরুল ইসলাম মজুমদার, তারই খোঁজ করেছে চ্যানেল 24। বিস্তারিত জানাচ্ছেন মাসুম মিয়া। 1990 সালে নাসা গ্রুপের প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়ী হিসেবে আলোচনায় আসেন নজরুল ইসলাম মজুমদার। এর 9 বছর পর উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হন এক্সিম ব্যাংকের সাথে। তবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হয়ে যান দলের আস্থাভাজন একজন। সেই নাম ভাঙিয়ে দীর্ঘ 1.5 দশক নিজের কবজায় রাখে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। নানা অজুহাতে চাঁদা উত্তোলন এবং ক্ষমতার অপব্যবহারে মজুমদারে অতিষ্ঠ হয়ে ওঠে পুরো ব্যাংক খাত। তবে শুধু এই কাজ করেই চুপ থাকেননি তিনি। নানা মাধ্যমে পাচার করে টাকার পাহাড় করেছেন বিদেশে। আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউর তথ্য মতে কেবল যুক্তরাজ্যেই তার সম্পদ রয়েছে 43.23 মিলিয়ন পাউন্ড বা প্রায় 656 কোটি টাকার। এ বিষয়ে দুদকের মামলা ঝুলছে তার কাঁধে। নাসা গ্রুপের কর্ণধার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের বিষয়ে ইতিমধ্যে আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান শেষে প্রায় 781 কোটি টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে একটি মামলা রুজু করেছে। এই অর্থ পাচারে অনিয়মের এক মহাকাব্য রচনা করেছেন তিনি, যা তুলে এনেছে চ্যানেল 24। সরকারি অনুমতি না থাকলেও যুক্তরাজ্যে মজুমদার খোলেন একাধিক প্রতিষ্ঠান, যার শুরু 2011 সালে। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই সময় এমএমএন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান খোলা হয় ড্যাচেট স্লফ শহরে। শুরুতে মালিকানায় ছিলেন স্ত্রী নাসরিন ইসলাম। এরপর 2013 সালে যুক্ত করেন ফারহানা ইসলামকে, আর নিজেকে সামনে আনেন 2014 সালে, যেখানে উপস্থাপন করেন নিজেকে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে। তবে ধারাবাহিকভাবে দেনা দেখিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় 2015 সালে। এমএমএন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠার 1 বছর পর অর্থাৎ 2012 সালে ক্যানভি আইসল্যান্ডের এসেক্স শহরে এএনডব্লিউ অ্যাসোসিয়েট লন্ডন নামে আরেক প্রতিষ্ঠান খোলা হয় মজুমদারের ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম ও মেয়ে আনিকা ইসলামের মালিকানায়। তবে 2023 সাল পর্যন্ত সেটিকে দেখানো হয়েছে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে। এই সময় পর্যন্ত এএনডব্লিউ অ্যাসোসিয়েটের দেনা 19,88,306 পাউন্ড। একই ঠিকানায় 2019 সালে নাসা প্রপার্টিস নামে আরেক আবাসন প্রতিষ্ঠান খোলেন নজরুল ইসলাম মজুমদার ও ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম। 2020 সালে সেখান থেকে ওয়ালিদ ইবনে ইসলামকে বাদ দিয়ে যুক্ত করেন মেয়ে আনিকা ইসলামকে। তবে এটিকে দেখানো হয়েছে লাভজনক হিসেবে। 2023 সাল শেষে যার নিট সম্পদ 7,67,673 পাউন্ড। এই আবাসন ব্যবসায়ের আড়ালে ছিল পাচার হওয়া অর্থ স্থানান্তর। যুক্তরাজ্যের সরকারি তালিকায় মেলে ওয়ান প্রপার্টিস নামে আরেক প্রতিষ্ঠানের অস্তিত্ব। মালিকানার বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও বেনিফিশিয়ারি মালিকানায় পাওয়া গেছে নজরুল ইসলাম ও নাসরিন ইসলামের নাম। যুক্তরাজ্যকে পাইপলাইন ব্যবহার করে মধ্যপ্রাচ্যেই সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে দেশের ব্যাংক খাতের দরবেশ খ্যাত নজরুল ইসলাম মজুমদার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ঈদ ঘিরে পোশাক কেনাকাটায় ক্রেতার বাড়তি ভিড় রাজধানীর শপিং মলগুলোতে। ব্যস্ত সময় পার করছেন দোকানিরাও। বাড়তি ভ্যাটের কারণে মূল্য কিছুটা বাড়লেও পোশাকের দাম নিয়ে খুব বেশি আক্ষেপ নেই ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন বছর ব্যবধানে বাড়েনি পণ্যের দাম। তবে ঈদে বিক্রির লক্ষ্য পূরণ নিয়ে সংশয় তারা। মইনুল হাসানের প্রতিবেদন। বাচ্চাকে নিয়ে বাপ্পারাজ আফরোজা দম্পতি এসেছেন ঈদের কেনাকাটায়। পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য উপহার কেনার ইচ্ছেও আছে তাদের। কঠিন হয়ে পড়ছে স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটানো, কারণ পণ্যের দাম খুব একটা না বাড়লেও মূল্যস্ফীতির কারণে কমেছে ক্রয় ক্ষমতা, সেই সাথে ভোগাচ্ছে বাড়তি ভ্যাট হার। ছোট ভাই আছে, বাচ্চা আছে, ওয়াইফ আছে, হয়তো দুইটা দিতাম। এখন চিন্তা করি যে একটা আইটেমে
মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করা যায় কিনা। সবাইকে তো দিতে ইচ্ছে করে, কিন্তু সবাইকে আসলে খুশি করা সম্ভব না আমাদের যে ইনকাম, সেই ইনকাম অনুযায়ী। প্রায় 3 বছর ধরে 2 অঙ্কের ঘরে মূল্যস্ফীতি, যার প্রভাব পড়েছে পণ্যের উৎপাদন খরচে। যদিও প্রতিষ্ঠানগুলো চেষ্টা করছে দাম না বাড়িয়ে সেই বাড়তি ব্যয় সমন্বয়ের, তাই ক্রেতারাও এবার পছন্দের পণ্য কিনতে পারছেন তুলনামূলক স্বাচ্ছন্দ্যে। প্রতি বছর যেটা বাড়ে এবছর এটা ওইভাবে বাড়েনি, রিজনেবল প্রাইস আছে এবং কেনাকাটাও করে আমরা শান্তি পাচ্ছি। দাম ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল, সেটা আমরা দেখলাম যে না, যেটা ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আর কি। একটা মার্জিনাল লেভেলে থাকলে সবার জন্য সহায়ক হয়। এই যে ঈদের জন্য আনন্দটা, এটা সবার জন্য জানি ভালোভাবে সবাই উপভোগ করতে পারে। গেল 2 দশকে আমদানি কমেছে উৎসব কেন্দ্রিক নানা পণ্যের, যে জায়গায় দখলে নিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। তাদের মতে বছরের মাঝামাঝিতে এসে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত না নিলে আরও স্বস্তি হতে পারত এবারের ঈদ। গত বছর আমার এটা 310 ছিল, এই বছর ওইটাই আছে। আমরা পণ্যের দাম বাড়াইনি, আগেরটাই আছে, আমাদের পূর্বের যে রেটগুলো ওইভাবেই আছে। যে টার্গেট আছে আলহামদুলিল্লাহ ওই টার্গেট আমরা ফিল আপ করতে পারবো। আমরা বাড়াতে হয় নাই, দেখা গেছে আমাদের যে প্রাইসটা আগে ভ্যাট সহ ছিল ওই প্রাইসটা এখন ভ্যাট রিডিউস করে তারপরে প্লাস ভ্যাটটা আসছে। প্রায় প্রাইস বিগত বছর যেটা ছিল ওইটাই আছে, হয়তো একটু হয়তো 19-20 হয়েছে। ফুটপাত থেকেও ঈদের কেনাকাটা সারছেন অনেকেই, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের ভরসার এই জায়গাতেও স্বস্তি মিলছে পোশাকের দামে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। যারা সময় মতো আয়কর বিবরণী জমা দেননি তাদেরকে নোটিশ দেওয়া শুরু হয়েছে। ইআরএফ ও র্যাপিডের অনুষ্ঠিত কর্মশালায় এই কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর সংস্কৃতি গড়ে তুলতে বিভিন্ন খাতে সরকারি সেবা নিশ্চিত করতে হবে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা। ফলে সংকুচিত হচ্ছে অর্থনীতি, চাপ সামলাতে তাই কমাতে হচ্ছে উন্নয়ন খাতের বরাদ্দ। এমন বাস্তবতায় তাই সংশোধন করে বাজেটের আকার কমানো ও কর ফাঁকি রোধে কার্যকর উদ্যোগের গুরুত্ব উঠে এলো এ দিনের অনুষ্ঠানে। বক্তারা বলেন, নিশ্চিত করতে হবে ঠিকঠাক সরকারি সেবা, যাতে করে মানুষ কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে। পদ্ধতিগত জটিলতা নিরসন আর পুরো অটোমেশন চালুতে রাজনৈতিক সিদ্ধান্তের গুরুত্ব উঠে আসে এই আলোচনায়। শুরুতে একটা নাম্বার ডিজিট প্রেফারেন্সের একটা লক্ষ্য মাত্রা আমরা দেখি যে সরকারকে, যে আমরা একটা অনেক বড় আকারের বাজেট করছি, কিন্তু পরবর্তীতে বাস্তবতাকে আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। শেষে গিয়ে ঠিকই অ্যাকচুয়াল বাজেট কত, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে বাস্তবতার নিরিখে। মানে সাংবাদিক হিসাবে আমাদেরও দায় একটু আছে, আমরাও স্রোতে গা ভাসিয়ে আমরাও বলা শুরু করি যে এইভাবে ভ্যাট দেওয়া ঠিক না, এইভাবে ইনকাম ট্যাক্সের আইন এত কঠোর হওয়া ঠিক না, ছাড় দেওয়া ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদেরও মনে হয়, আমি মনে করি সাংবাদিক হিসাবে আমাদেরও সমর্থন দেওয়ার দরকার রয়েছে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কমাতে হবে বাজেটের আকার বড় করার প্রবণতা। রয়েছে আইন তৈরি আর বাস্তবায়নের ফারাকও। কালো টাকা সাদা করার সুযোগ বন্ধের কাজ চলছে বলে জানান তিনি। বিজনেস পিপলরা কমপ্লেন করছে, আমাদের ফরেন ইনভেস্টররা কমপ্লেন করছে যে আমাদের ট্যাক্স রেজিমটা অনেক অনেক বেশি রিগ্রেসিভ হয়ে গেছে এবং এগুলোকে অ্যাড্রেস করতে হবে। পলিসির দিক থেকে আসলে আমরা অনেক 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 বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি, কিন্তু আমরা যেটা করি নাই সেটা হলো বাস্তবায়ন। কর সংস্কৃতি গড়ে তুলতে বিভিন্ন খাতের সরকারি সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে আমরা ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ঈদ সামনে রেখে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। আলু, পেঁয়াজ সহ অধিকাংশ নিত্যপণ্যের দরে স্বস্তি থাকলেও অস্বস্তি বাড়াচ্ছে চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা। পুরো রমজান জুড়ে পেঁয়াজ, আলু সহ অধিকাংশ নিত্যপণ্যের দামে স্বস্তি মিললেও ঈদের আগে আবারও অস্থির হচ্ছে বাজার। মাসের শুরুতে বোতলজাত সয়াবিনের সংকট থাকলেও এখন তা নেই। তবে নতুন করে চোখ রাঙাচ্ছে মুরগি আর চালের বাজার। মাত্র 3 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 30 টাকা, আর কেজিতে 40 টাকা বেড়েছে সোনালির দর। গত বুধবার দিন 180 টাকা করে আমি ব্রয়লার মুরগি কিনলাম। এই 3 দিনে দেখা গেছে প্রায় 50 টাকা
বেশি দাম চায় মুরগিওয়ালারা। বাজারে আমরা দেখতেছি সব জায়গায় বাড়ছে, সবার থেকেই মাল আমরা যে যাচাই করতেছি মাল সব জায়গায় বাড়ছে। এখন কি কারণে বাড়ছে তা তো জানতেছি। আমরা হিমশিম মানে মারা যাচ্ছি, সোজা কথা, কবরে যাওয়ার অবস্থা হয়ে গেছে জিনিসের দাম। আমদানির প্রভাব নেই চালের বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে 6 টাকা পর্যন্ত বেড়েছে সরু চালের দর। শতকের ঘরের কাছাকাছি মিনিকেটের দাম। ধানের সংকটের কারণে চালের দাম বৃদ্ধি, এইটা আমরা শুনতেছি, এমনকি এইটাই আমাদের বলতেছে। প্রত্যেকবার কিনতে গেলে বেশি দিয়ে কিনা লাগে, তো ওই ক্ষেত্রে কাস্টমারের একটু মন খারাপ করে আর কি, যে প্রত্যেকবার আসলে শুধু দাম বেশি বলেন, একবার তো কম বলেন না। সাউথ ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে, পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে, তারপরও কেন বাড়ছে সেইটা যারা ইম্পোর্ট করে বা যারা স্টক করে তারা বলতে পারবে। তবে বাজারে এখনও নিভেনি লেবু আর বেগুনের দামের আগুন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।